বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন। অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস, 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার, সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক স্বাগত। শুরু করছি ডক্টর প্লাসের এই মুহূর্তের বিশেষ অনুষ্ঠান, যা করোনা সতর্কতায় আপনাদেরকে সহায়তা করে এসেছে। এবং আজকে অনুষ্ঠানের শুরুতেই যে পরিসংখ্যান আমাদের সামনে বা যে পরিসংখ্যান আপনাদের কাছে তুলে ধরবো তা কিন্তু যথেষ্ট স্বস্তিদায়ক। গত 24 ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে এবং সেই সংখ্যাটা সারা দেশে যদি আমরা দেখি তাহলে সেটা 29,689 জন, অর্থাৎ গত সোমবারের থেকে প্রায় 10,000 কম। এবং আরও ভালো খবর যেটা, সেটা হচ্ছে গত 132 দিনে সারা দেশে এই প্রথম 30,000-এর নিচে দৈনিক সংক্রমণ কিন্তু নামলো। এটা অত্যন্ত একটা স্বস্তির খবর। এবং সারা দেশে আস্তে আস্তে আমরা দেখছি যে স্বাভাবিক জনজীবনের মধ্যে আমরা ফিরছি। সেখানে যদি এই সংক্রমণের হার নিয়ন্ত্রণে রাখা যায়, সেটা যদি ক্রমহ্রাসমান হয়, তাহলে অবশ্যই সেটা অনেকটাই বেশি স্বস্তি দেয় প্রত্যেকটি মানুষকে। তবে তার পাশাপাশি এটা কিন্তু ভুললে চলবে না, যে করোনা সতর্কতা নিয়ে আমরা অনুষ্ঠান করছি, সেই সতর্কতার একেবারে মূলে রয়েছে স্বাস্থ্যবিধি মেনে চলা, এবং সেটা কিন্তু আমাদেরকে মেনে চলতেই হবে। আজকের অনুষ্ঠানেও যে সমস্ত বন্ধুরা আমাদের সঙ্গে রয়েছেন এবং আপনাদের মনে কোনো প্রশ্ন রয়েছে, নির্দ্বিধায় আপনারা সেই প্রশ্ন করতে পারেন। আজকে সরাসরি আমরা আমাদের সঙ্গে অনুষ্ঠানে পেয়ে গিয়েছি এই বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসককে। আমাদের সঙ্গে রয়েছেন এমডি মেডিসিন ডক্টর অরিন্দম বিশ্বাস। ডাক্তার বিশ্বাস, আপনাকে অনেক স্বাগত জানাবো। ধন্যবাদ। ডাক্তারবাবু, আজকে রয়েছেন আপনি, এবং আপনি বহুবার করোনা সতর্কতায় অনুষ্ঠান করেছেন, আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দর্শক বন্ধুরা পেয়েছেন। আজকেও আবার আপনি আমাদের সঙ্গে রয়েছেন, এবং আমি নিশ্চিত যে সমস্ত বন্ধুরা আমাদেরকে ফোন করবেন তাদের যা প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর তো আপনার কাছ থেকে তারা পেয়ে যাবেনই। আমি আপনার কাছ থেকে একদম অন্য একটা বিষয় জানতে চাইবো ডাক্তারবাবু। যেহেতু আজকেই স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে এখনো পর্যন্ত সারা দেশে 44 কোটি মানুষকে টিকাকরণ করা হয়েছে, এবং গতকালের পরিসংখ্যানটা যদি আমরা দেখি তাহলে গতকালও 57 লক্ষ টিকার ডোজ দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত মোট টিকাকরণ হয়েছে 44,57,00,000, এমনটাই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য থেকে আমরা জানতে পারছি। পাশাপাশি যেটা উদ্বেগের, সেটা হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু সারা দেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে 73% একটি ডোজও পাননি। তো এই ক্ষেত্রে যখন আমরা থার্ড ওয়েভ নিয়ে একটা আশঙ্কার মধ্যে রয়েছি, সেখানে এই পরিসংখ্যান কি খানিকটা উদ্বেগের মধ্যে রাখবে না আমাদের? দেখুন, এটা ঘটনা 73%টাকে বাড়াতে হবে। আমরা যদি 95 থেকে 100% অবধি করতে পারি, কিন্তু সেটা হলে সবচেয়ে ভালো। কিন্তু এর মধ্যে একটা প্রশ্ন আছে, এই যে প্রাপ্তবয়স্ক মানুষদের যে আমরা করতে পারিনি, এইটা কিন্তু বেছে বেছে দেখা দরকার কারা যেতে পারেননি সংস্থাগুলোতে, যেখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেই কেন্দ্রগুলোতে কে যেতে পারেনি। কারুর পায়ে ব্যথা থাকতে পারে, কেউ বেডরিডেন থাকতে পারে, কারুর অনেক বয়স হয়েছে, যে চলাফেরা করছে না স্বাভাবিকভাবে। তার সাথে একটা ভয় হয়তো কাজ করছে যে হাসপাতালে গেলে বা ওই কেন্দ্রে গেলে আমার যদি আবার কোভিড হয়ে যায়। তো এই ভয় মুক্ত করে আমার মনে হয় এবার সরকারের কিন্তু ভাবনা চিন্তা করা উচিত, বা কোনো বেসরকারিকেই হাতে দিয়ে দিক, কোনো এনজিওকে দিয়ে দিক, যে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে দেওয়া, এবং সেটা সরকারি অনুমোদন ছাড়া যেন না হয়। কারণ অনুমোদন ছাড়া আমরা দেখেছি কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা, সেগুলো ব্যতিক্রমী ঘটনা বটে, খারাপ ঘটনাও ঘটেছে। সেই ক্ষেত্রে সরকারকে একটু দায়িত্ব নিতে হবে যে প্রাপ্তবয়স্কদের মধ্যে ভ্যাকসিনটা কিন্তু দেওয়া। কারণ তৃতীয় তরঙ্গ, আবার বলছি, শিশুদের আক্রান্ত করবে এরকম যে গল্পগুজব হচ্ছে, সেটা কিন্তু ঠিক নয়। শিশুদের করলেও কিন্তু বড়রা হবে। তো সেই ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক মানুষরা যাতে ভ্যাকসিন পেতে পারে, সে তাদের ক্ষেত্রে আশঙ্কাটা অনেক বেশি হয় হাসপাতালে ভর্তি হওয়ার, ভেন্টিলেশনে চলে যাওয়ার, মৃত্যু হওয়ার। সেই জায়গাটা কিন্তু আমাদের ভাবনা চিন্তার সময় এসছে। আমরা যদি বাড়িতে বাড়িতে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে সাহায্য করি কোনো মানুষকে, আমরা নিশ্চয়ই এই ভ্যাকসিন প্রক্রিয়াটা কাজে লাগাতে পারবো। তো এই জায়গাটা আশা করি সরকার ভাববেন, এবং কোনো স্বেচ্ছাসেবী সংগঠনকেই দিয়ে দিক সেই দায়িত্ব তারা পালন করবে।
ডাক্তারবাবু, একটা বিষয় আমরা লক্ষ্য করেছিলাম, এই টিকাকরণে গতি আনার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছিল ভ্যাকসিনেশন অন হুইলস বলে। তো ভ্যাকসিনেশন অন হুইলস সেটা একদিকে আমরা দেখেছিলাম যথেষ্ট কার্যকরী হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। তো সেই বিষয়টাতেই কি আমরা আরেকটু জোর দিতে পারি, বা আপনি যেমনটা বলছেন সেক্ষেত্রে একেবারে যেরকম ওই বুথ ভিত্তিক বাড়ি বাড়ি গিয়ে একটা বিষয় করা, যাতে কোনো রকমভাবেই কোনো প্রাপ্তবয়স্ক কেউ টিকাকরণের কাছ থেকে বাদ না যান, সেক্ষেত্রে এই ধরনের পরিষেবা একটি নির্দিষ্ট জায়গায় না করে যদি সেটাকে অন হুইলস করে দেওয়া যায়, সেটা কি অনেক বেশি ভালো হয় না? অন হুইলস যেটা আপনি বলছেন, ওটা গাড়িটা দাঁড়াবে, তারপর বিভিন্ন মানুষকে দাঁড় করিয়ে দেওয়া। কিন্তু এরকম বহু মানুষ আছে যারা কিন্তু চলাফেরা করতে পারেন, তাদের কাছে ভ্যাকসিনটা নিয়ে বাড়িতে পৌঁছতে হবে, সেটা স্পষ্ট। সেইখানে ভ্যাকসিনেশন অন হুইলস যে প্রক্রিয়াটা আমরা দেখেছি, সেটা সত্যি সাধুবাদ জানানোর মতন। কিন্তু একই সাথে অন হুইলস তো একটা জায়গায় দাঁড়িয়ে যাবে, কিন্তু এখানে ভ্যাকসিনটা নিয়ে আপনাকে পৌঁছতে হবে বাড়িতে। এই বাড়িতে পৌঁছতে গেলে সেই পরিকাঠামোটা লাগবে এবং সেই রকম পরিবেশটা লাগবে, আর মানুষকে বোঝাতে হবে, তার জন্য আরো তৎপরতা লাগবে, আরো পরিকল্পনা লাগবে। সেই আশা করি সেই পরিকল্পনাটা করতে পারবে সরকার। আমি আবার বলছি, যদি ভোটাধিকার প্রয়োগ করতে সাহায্য করা যায় বয়স্ক মানুষদের, আমার মনে হয় ভ্যাকসিন নিতেও সাহায্য করা যেতে পারে। কারণ পাড়ায় পাড়ায় কোঅর্ডিনেটর আছে, পাড়ায় পাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন আছে, তাদের হাতে এক একটা পাড়া, দু তিনটে পাড়া মিলে একটা স্বেচ্ছাসেবী সংগঠনকে দিলে তারা নিশ্চয়ই বাড়ি বাড়ি গিয়ে দিতে পারবে। কারণ এই সংখ্যাটা বিরাট নয়, সংখ্যাটা আছে, কিন্তু কাজ করতে হবে। কারণ এটা দেখতে হবে কজন আছে একটা বাড়িতে, সেখানে 70 ঊর্ধ্ব কজন আছে যারা চলাফেরা করতে পারছেন না, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে করা, তার জন্য একটা হেল্পলাইনের ব্যবস্থা করা, যেখানে সেটা নথিভুক্ত করতে পারবে। আজকে আমরা যেরকম আধার কার্ড দিয়ে নথিভুক্ত করছি কোউইন অ্যাপে, সেরকম অ্যাপ একটা তৈরি করা হোক সিনিয়র সিটিজেনদের জন্য। তাহলে আমার মনে হয় কার্যকরী একটা ভূমিকা দেওয়া যাবে, দিতে পারে সরকার। আচ্ছা ডাক্তারবাবু, এই যে থার্ড ওয়েভ নিয়ে যে আশঙ্কার জায়গা, এবং সেখানে বারবার তো এইটাই বলা হচ্ছে, বা বারবার তো আমরা এটাই ভাবছি যে যেহেতু কোভিড-19 এতবার নিজেকে মিউটেশনের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, ফলে এতগুলো নতুন নতুন ভ্যারিয়েন্ট আমরা পাচ্ছি, যেমন ডেল্টা প্লাস, তারপরে আরও দুটো ভ্যারিয়েন্টের কথাও শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায় নাকি ইতিমধ্যেই চলে এসেছে। এই মিউটেশনই কি থাকছে, নাকি আরও মিউটেশন হতে পারে যার ফলশ্রুতিতে আমরা থার্ড ওয়েভটা দেখতে পাবো? কি মনে হচ্ছে ডাক্তারবাবু? এখন একটা কথা, তৃতীয় তরঙ্গ আসতে পারে, কিন্তু তৃতীয় তরঙ্গর ভয়াবহতা যেরকম করে কেউ কেউ প্রকাশ করেছে, আমি পরিষ্কার করে বলবো সেই রকম ভয়াবহতা আমি মনে করি না আসবে। কারণ আজকে 44 কোটি যদি আমরা প্রতিষেধক দেওয়া হয়েছে, তবে 44 কোটিটার মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে, মানে এর মধ্যে বেশিরভাগ মানুষ মাত্র একটা ডোজ ভ্যাকসিন পেয়েছে। দুটো ডোজ পেয়েছেন বোধহয় ওটা 11 কোটি বা 10 কোটির মতো। হ্যাঁ, 10 কোটির একটু বেশি। সেই ক্ষেত্রে আমরা যদি প্রতিষেধকটা দিয়ে রাখি, তাতেও প্রতিষেধক দেওয়ার পরেও ভেরিয়েন্ট থাকা সত্ত্বেও যদি কোভিশিল্ডের দেখা যাচ্ছে প্রায় 34% অ্যান্টিবডি লেভেল পাওয়া যাচ্ছে, কিন্তু দুটো ডোজ হলে সেটা 78 হয়ে যাচ্ছে বা 80-র কাছে চলে যাচ্ছে। কিন্তু একই সাথে আজকে যারা একটা করেও পেয়েছে, সেখানে তাদের কিছুটা অ্যান্টিবডি থাকবে, আর ভাইরাসের যে আক্রমণাত্মক চরিত্রটা কিন্তু অনেকটা হারিয়েছে। আমরা এখনো দ্বিতীয় তরঙ্গে আছি, তৃতীয় তরঙ্গে আমরা পৌঁছইনি। তৃতীয় তরঙ্গ এলে আমরা ব্যাপারটা স্পষ্ট হবে, কারণ পরিব্যক্তি ঘটতে পারে। যত পরিব্যক্তি ঘটবে অথবা মিউটেশন ঘটবে, তত কিন্তু বিপজ্জনক আকার নিতে পারে ভাইরাস। কিন্তু এখনো পর্যন্ত যা পরিস্থিতি, তাতে কিন্তু ভাইরাস এতটা আক্রমণাত্মক নয়, সেটা কিন্তু প্রমাণ হচ্ছে। এবং দৈনন্দিন আমরা তো হিসেব রাখছি, তাতে উতরাই চড়াই হচ্ছে, কিন্তু আপনি দেখুন লেখচিত্রটা যদি দেখেন, তাতে কিন্তু নিম্নগামী দেখা যাচ্ছে। তো সেখানে অনেকটা আয়ত্তের মধ্যে কিন্তু পরিস্থিতি এসেছে, কিন্তু পরিস্থিতি আয়ত্তে আনতে গেলে এর জন্য প্রত্যয়ের সাথে কিন্তু প্রতিষেধক দেওয়ার যে প্রক্রিয়াটা, সেটা চালিয়ে যেতে হবে। এখানে যদি ব্যাঘাত ঘটে, তাহলে কিন্তু তখন অসুবিধাটায় আমরা পড়ব, বা আমরা কিছুটা এই যুদ্ধে যে এগিয়ে চলেছি সেটা পিছিয়ে যেতে পারবে, যাওয়া সম্ভব। সেই ক্ষেত্রে তৃতীয় তরঙ্গ নিয়ে আমি এক্ষুনি কাউকে ভীত সন্ত্রস্ত করতে চাইছি না। আমি একটাই বলবো যে তৃতীয় তরঙ্গ আসতে পারে,
কিন্তু এলে ভয়াবহতা আর খালি শিশুদের হবে আর বয়স্করা বেঁচে যাবে তাও না। সেই জন্য আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি, তৃতীয় তরঙ্গ আমাদের কাছে বড়সড় একটা কিছু অঘটন ঘটাবে না, যেরকম আমরা দ্বিতীয় তরঙ্গের সময় দেখলাম। কারণ আমরা প্রতিনিয়ত যদি একটু আমাদের স্বাস্থ্যবিধিটা মেনে চলি আর নিয়ন্ত্রণে রাখি নিজেদের, যে অযথা বাইরে বেরোবো না, তাহলে কিন্তু এই তৃতীয় তরঙ্গ কিন্তু সেই রূপে আসবে না, ভয়ঙ্কর রূপে আসবে না যেভাবে বিবরণ দেওয়া হচ্ছে বা কিছু জায়গায় আলোচনা হচ্ছে। ঠিক, আমাদের সঙ্গে ফোনে রয়েছেন একজন। হ্যালো। হ্যালো, আমি বরানগর থেকে রীনা ব্যানার্জি বলছি। বলুন রিনা, কি প্রশ্ন আছে? আচ্ছা, আমি বলছিলাম ডাক্তারবাবু যে আমি 3-4 দিন গিয়ে ফিরে আসছি, মানে আগের দিন বিকেল সন্ধ্যে থেকে বিকেল থেকে লাইন করছি, এটা করে আমার একটা প্রথম ডোজও হয়নি। এরকম ভাবে টিকা কি করে নেওয়া যায় বলুন তো? আমার হাজবেন্ডের নেওয়া হয়ে গেছে, এবার আমি 2 মাস 2.5 মাস বাড়ি থেকে বেরোই না, একদম বেরোচ্ছি না, ঘরেই আছি আমি। কিন্তু কি করে টিকা নেবো? এরকম করলে আমাদের তো প্রাইভেটে দেওয়া সম্ভব নয়। তাই আপনার বয়স বলছিলাম। কত? আমার বয়স 52। 52? হুম। আচ্ছা ডাক্তারবাবু, ওনার যেটা বক্তব্য, দীর্ঘ লাইনে দাঁড়িয়েও টিকা উনি পাচ্ছেন না, এবং কি করে সম্ভব? 52 হচ্ছে ওনার এজ, ওনার হাজবেন্ড পেয়েছেন কিন্তু উনি এখনো পর্যন্ত একটা ডোজও পাননি। দেখুন, এই জায়গাটা সরকারের একটু দেখা উচিত, এ কারোর দায়িত্ব আছে। আজকে যারা নাগরিক আছেন তারা যেন সুষ্ঠুভাবে ভালোভাবে যেন ভ্যাকসিনটা পায়। এই যে লাইনে দাঁড়াতে হচ্ছে, তারপর যেটা অসুবিধাটা উনি বললেন, উনি প্রাইভেটের জায়গা থেকে নিতে পারছেন না। আমি প্রাইভেট নিয়েও পরে আলোচনা করব। তো এই যে অসুবিধাটা, সেটা কিন্তু সরকার বা স্থানীয় যিনি কোঅর্ডিনেটর, তারও কিন্তু একটা দায়িত্ব বর্তায়, যে তার যে তার জায়গার মধ্যে কারা কারা আছেন যারা পাননি, সেটাই তো সংযোগ। এই জায়গাটাতেই যোগাযোগটা রেখে কারা পাননি, কাদের অসুবিধাটা হচ্ছে সেটা জেনে তাদেরকে ব্যবস্থা করে দেওয়া, সে দায়িত্বটা কিন্তু নিতে হবে। কারণ সবাই নাগরিক, আমাদের এই ভ্যাকসিন পাওয়ার অধিকার আছে। একটা বৈশ্বিক মহামারী, তাকে আটকাতে গেলে প্রতিষেধকটা লাগবে, সেটা সর্বদাই আমরা বলছি। কিন্তু যাতে সহজভাবে সে পেতে পারে, তাকে কিন্তু সেই ব্যবস্থাটা করে দিতে হবে। তবে উনি আমার মনে হয় আরো কিছুদিন গেলে আরো ভ্যাকসিন আসতে থাকবে, সেইখানে ভ্যাকসিনের অপ্রতুলতা হবে না, উনি পেয়ে যাবেন এবং অসুবিধা হওয়ার কথা নয়। ডাক্তারবাবু, আর একটা প্রশ্ন করবো, সেটাও টিকা সংক্রান্তই। সম্প্রতি আমরা দেখেছিলাম যে বিশেষজ্ঞদের একাংশ একটা প্রস্তাব এনেছিলেন যে যদি বাৎসরিক একটা বুস্টার ডোজের মতন করে ভাবনা চিন্তা করা যায় অন্তত কোভিড নিয়ন্ত্রণের ক্ষেত্রে, তো এটা কি খুব একটা কার্যকরী হবে নাকি ভবিষ্যতে এই দিকেই আমরা যেতে চলেছি? না দেখুন, এখনো পর্যন্ত গবেষণার ফল কিন্তু বলছে যে 8 থেকে 12 মাস অবধি এই অ্যান্টিবডি স্থায়ী থাকবে, চিরস্থায়ী হবে না। যদি অ্যান্টিবডির মাত্রা কমতে থাকে, ক্ষীণ হয়ে যায়, তখন কিন্তু বুস্টার ডোজ প্রয়োজন হবে। এবং বুস্টার ডোজ এখনো পর্যন্ত কবে কিভাবে দেওয়া হবে সেটা কিন্তু এখনো স্পষ্ট করে বলেনি। কিন্তু একটা কথা বলে রাখি, বুস্টার ডোজের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বা কোনো দেশেই সেভাবে চালু হয়নি, কারণ সবাই 8 থেকে 12 মাস দেখবে যে কোভিড আবার নতুন করে আসছে কিনা বা আক্রমণাত্মক রূপ নিয়ে আসছে কিনা। তো যত দিন যাবে তত মানুষের অভিজ্ঞতা বাড়বে, যারা চিকিৎসা বিজ্ঞানী তারা কাজ করছেন তারাও অভিজ্ঞতা অর্জন করে একটা সিদ্ধান্তে আসবে। তো সেই সিদ্ধান্তটা আস্তে আস্তে কিন্তু কয়েক মাস। বুস্টার ডোজ এখন পর্যন্ত লাগার কথা অনেকেই বলেছে, কারণ অ্যান্টিবডি চিরস্থায়ী যে হবে না সেটা স্পষ্ট করে বোঝা যাচ্ছে, কিছু ক্ষেত্রে বোঝাও গেছে, কিন্তু সময় লাগবে। এখন যত দিন যাবে তত সিদ্ধান্তে আমরা পরিষ্কার হবে, চিত্রটা পরিষ্কার হবে। তবে আমাদের দেশের ক্ষেত্রে আমরা 60% যদি 2টো করে ডোজ দিতে পারার পরে আমরা কিন্তু গবেষণার ফলটা বুঝতে পারব। কারণ বিদেশের আমদানি করা ফলটা নিয়ে আমরা কিন্তু কাজ করলে সেটা কিন্তু ভুল হবে। আমাদের দেশের গবেষণা করা দরকার, এবং আমাদের দেশের গবেষণার ফলটা কি হবে সেইটা মানুষের মধ্যে এনে তারপর তো
স্বাস্থ্য সংস্থাগুলো আছে, কেন্দ্রীয় স্বাস্থ্য সংস্থা, যারা এই বিশদে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেবেন। তবে এখন পর্যন্ত যা চিত্র, যা বিদেশের যা গবেষণার ফল, তাতে কিন্তু বুস্টার ডোজ বছরে একটা করে লাগার কথা বলা হয়েছে। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন একজন। হ্যালো, হ্যাঁ ম্যাম, আমি বলছি শান্তিলতা চ্যাটার্জি, কোথা থেকে বলছেন? বাবুইয়াটি বিদ্যাসাগর পল্লী। বলুন ম্যাডাম, কি প্রশ্ন? স্যারকে আমি বলতে চাই, আমার হাজবেন্ডের না গত 1 জুলাই ভর্তি হয়েছিল এমআর বাঙ্গুরে করোনা নিয়ে। হ্যাঁ। সেখানে 9 দিন থাকার পর আমাদের ছুটি হয়ে যায়। আমরা 3 জনেই ছিলাম, ভালোভাবে সবাই আছি। কিন্তু আমার হাজবেন্ডের বিশাল পায়ে ব্যথা, জানেন তো, আর আসার পর থেকে ঘুমটা হচ্ছিল না। তা আমরা ভাবছিলাম অন্য জায়গায় ছিল তো কিছুদিনের জন্য। যাই হোক, ঘুমটা এখন কমই আছে, ঘুমোতেই পারে না। আর হচ্ছে পায়ের কাপ মাসল গুলো এত যন্ত্রণা করে, রোজ রাতে কান্না করে। সেই জন্য একটু জিজ্ঞেস করছিলাম, এটা কি করোনারই কোনো ব্যাপার না আপনার ওনার হাজবেন্ডের কোনো আপনার বলুন। হাজবেন্ডের বয়স কত? 70 আপ? আচ্ছা, ওনার কি অন্য কোনো ওষুধ খান উনি? অন্য কোনো অসুখ রয়েছে? হ্যাঁ হ্যাঁ, উনি বাইপাস সার্জারি হয়েছিল 11 সালে, ওষুধ খান তার জন্য। আচ্ছা, বেশ। ডাক্তারবাবু, দেখুন, কিছু ক্ষেত্রে লং কোভিড বলে একটা কথা উল্লেখ করা হয়। কেউ বলছে 8 সপ্তাহ, কেউ বলছে 12 সপ্তাহ অবধি চলছে, এবং সেটা বেশ কয়েক মাস চলতে পারে। এখন পায়ে ব্যথা, গাঁটে গাঁটে ব্যথা, কিন্তু মাসেলে ক্র্যাম্প, আমার মনে হয় উনি ইনহেলারও দেওয়া হয়েছিল। যদি ইনহেলার দিয়ে থাকে তাহলে এই মাসেল ক্র্যাম্পের কারণটা সেখানে সোডিয়াম আর পটাশিয়াম লেভেলটা দেখা দরকার। কোভিডের কারণে নিশ্চয়ই হতে পারে, সেই কারণটাই মনে হচ্ছে। তবে সেটা ধীরে ধীরে চলে যাবে, সময় লাগবে। আর ঘুম হচ্ছে না, এটাও একটা লং কোভিডের মানে সিমটমের মধ্যে, উপসর্গের মধ্যে পড়ে। সেখানে ডাক্তারবাবুর সাথে কথা বলে যদি ঘুমের কিছু ওষুধ পাওয়া যায়, সেগুলো যদি ব্যবহার করা যায় সেটা ভালো। তবে 8 ঘন্টা ঘুম লাগে, এটা ঘটনা, তাহলে আপনি পুরোপুরি মানে অনেকটা সুস্থ হয়ে যাবেন। এবং একটা জিনিস দেখবেন, খুব দুর্বল হয়ে যাচ্ছে প্রচুর মানুষ, তাদের কিন্তু তাদের নালিশটাই হচ্ছে আমরা দুর্বল হয়ে যাচ্ছি। দুর্বলতার একটা বড় কারণ হচ্ছে এই ভাইরাল ফিভার। এই ভাইরাল ফিভার শুধু কোভিডের ক্ষেত্রে নয়, ডেঙ্গুর ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য, বা অন্যান্য ভাইরাল ক্ষেত্রেও, যে ভীষণ দুর্বলতা। তো এই দুর্বলতার সাথে একটা সাদৃশ্য আছে একটা সিনড্রোমের, ক্রনিক ফ্যাটিক সিনড্রোম বলি। কিন্তু সেখানে 6 মাস গেলে তাহলে বলি, কারণ ওখানে কোনো কারণ পাওয়া যায় না। এখানে কারণটা হচ্ছে কোভিড। তো সেখানে 8 ঘন্টার ঘুম, খাওয়া দাওয়া যত্ন নিয়ে খেতে হবে, বিশ্রামটা নিতে হবে। অহেতুক কাজের চাপ নিয়ে নেবেন না কয়েক মাস। কাজের চাপ বেশি পড়লে কিন্তু শরীরের ওপর কিন্তু একটা প্রভাব ফেলতে পারে, সেটা নেতিবাচক প্রভাব। সেই কারণে ম্যাডাম যিনি ফোন করেছিলেন, আমি বলবো সোডিয়াম পটাশিয়াম করান। যিনি ডাক্তারবাবু যিনি দেখেছিলেন তার সাথে একবার যোগাযোগ করুন। তারপর কিছু ওষুধ পাওয়া যায় যেখানে ক্র্যাম্পসও কমে যাবে, আর কিছু ব্যথার ওষুধ বা হাইড্রক্সিক্লোরোকুইনের মতন কিছু ওষুধ আছে, এই ভাইরাল আর্থ্রাইটিসটা কিন্তু ঠিক করে দিতে পারে। তবে ভাইরাল আর্থ্রাইটিস কিন্তু খুব ড্যামেজিং নয়, এর জয়েন্টের ওপর যে খুব নেতিবাচক প্রভাব পড়ে বা জয়েন্টগুলোকে যে শেষ করে দেয় তা নয়, সেগুলো আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যায়, তবে সময় সাপেক্ষ। অবশ্যই ম্যাডাম, আপনি যে ডাক্তারবাবু দেখছিলেন বা আপনাদের কাছাকাছি যিনি ডাক্তারবাবু আছেন, আপনাদের ফ্যামিলি ফিজিশিয়ানও হতে পারেন, তার সাথে অবশ্যই যোগাযোগ করুন এবং যেমনটা ডক্টর বিশ্বাস বললেন সেই পরীক্ষাগুলো করান, অবশ্যই তিনি ভালো হয়ে যাবেন। আচ্ছা ডাক্তারবাবু, এই যে মানে পোস্ট কোভিড সিনড্রোম তো অনেক ধরনের আমরা দেখতে পাচ্ছি, যেমন কেউ আপনি বলছেন যে প্রচুর মানুষের কমপ্লেন হচ্ছে, তারা দুর্বল হয়ে যাচ্ছেন, ঘুম হচ্ছে না, উনি যেরকম ব্যথার কথা বললেন যে ক্র্যাম্প হচ্ছে, মাসেল পেইন হচ্ছে। আরও একটা বিষয়, অনেকেই কিন্তু একটা দীর্ঘ শ্বাসকষ্টের কমপ্লেন অনেকের থাকছে, মানে কোভিড মুক্ত তারা বাড়িতে চলে এসেছেন, তা সত্ত্বেও তাদের শ্বাসকষ্ট, অনেকে বাড়িতেও অক্সিজেন মজুত রাখতে হচ্ছে, তাদেরকে একটা অক্সিজেন নিতে হচ্ছে, হয়তো দিনে একাধিকবারও। এই বিষয়টা কতদিনে ঠিক হতে পারে বা এটা কেন হচ্ছে? দেখুন, একটা কথা, মানে খুব ভালো প্রশ্ন একটা করেছেন আপনি, মানে একটা সুন্দর আলোচনার উত্থাপন করেছেন। লং কোভিড কাদের হচ্ছে সেটা কিন্তু গবেষকরা কিছুটা বলতে পারছে। প্রথম সপ্তাহে যদি কেউ কাশি, জ্বর, মাথা ব্যথা, ডায়রিয়া, আপনার
স্বাদ চলে যাচ্ছে, ঘ্রাণ শক্তি নষ্ট হয়ে যাচ্ছে, এই রকম 5-6টা উপসর্গ নিয়ে যদি একসাথে আসে তাহলে কিন্তু সেই মানুষের লং কোভিড হতে পারে, হওয়ার সম্ভাবনাটা প্রবল। আমরা এখন কি দেখি, একটু সামান্য জ্বর, ঘ্রাণ শক্তি চলে যাচ্ছে, কোভিড করে দিলাম, অল্প ওষুধ খেয়ে ঠিক হয়ে গেল। কিন্তু একসাথে অনেকগুলো উপসর্গ যেগুলো আমি উল্লেখ করলাম সেইগুলো নিয়ে যারা আসবে তাদের ক্ষেত্রে লং কোভিড হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে এবং প্রবল সম্ভাবনা আছে। এই যে আমার এটা 3 মাসও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে, খানিকটা বেশিও লাগতে পারে, কিন্তু তার প্রতিকার হচ্ছে ঘুমটা যেন 8 ঘন্টা হয়, মানে 8 আওয়ার্স খালি বিছানায় না, 8 আওয়ার্স স্লিপ। এই যে ঘুমটা 8 ঘন্টা, তার সাথে সাথে খাদ্যের বিষয়ে আমাদের নজরদারি। এক গাদা ভিটামিন খেয়ে কোনো লাভ হয় না। এবার তৃতীয় প্রশ্ন আছে শ্বাসকষ্ট। শ্বাসকষ্টটা কদিন থাকবে এটা নির্ভর করছে কতটা ফুসফুস আক্রান্ত হয়েছে। কারুর ফুসফুস ভীষণভাবে আক্রান্ত হয়েছে, তারা বেঁচে গেছেন, কিন্তু এই ফুসফুস আক্রান্ত হয়ে কিছু ওষুধ আমরা ব্যবহার নিশ্চয়ই করছি, কিন্তু এর প্রতিফলনটা বোঝা যাবে বেশ কয়েক মাস পরে। এই জন্যই আজকে ব্রিদিং যে এক্সারসাইজগুলো হয়, যারা ফিজিওথেরাপিস্ট এটা শিখিয়ে দেয়, এই ব্রিদিং এক্সারসাইজগুলো কিভাবে শ্বাসটা নেবেন, এই জন্য আমি একটা কথা বলেছি, অহেতুক কাজের চাপটা নেবেন না প্রথম কয়েক মাস, তারপরে ধীরে ধীরে যতটা আপনার শরীর দেয় ততটা কাজের চাপ আপনি নেবেন, সেভাবে আপনি এগোবেন। সেইটা কয়েক মাসও হতে পারে, কয়েক দিনে চলে যেতে পারে, আবার অনেক দিন থাকতে পারে, তবে অনেকটা নির্ভর করে ফুসফুস কতটা আক্রান্ত হয়েছে, যেটা সিটি স্ক্যানের মারফত আমরা কিছুটা বুঝতে পারি। একটা ফোন নিয়ে নেবো ডাক্তারবাবু। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি বিরাজ বিশ্বাস বলছিলাম। বলুন। হ্যাঁ বলছি কি, আমি এপ্রিলের 12 তারিখে একটা ভ্যাকসিন নিয়েছি, ঠিক আছে। এইবার ব্যাপারটা হচ্ছে আমার সেখানে একটা গাফিলতির জন্যই হোক, যে কারণেই হোক, টেকনিক্যাল প্রবলেমেই হোক, আমার এসএমএসটা আসেনি, ঠিক আছে। যেহেতু এপ্রিলের 12 তারিখে নিয়েছি, তার ফলে অনেকটা সময় কেটে গেছে। তো আমাকে কি আবার নতুন করে দুটো ভ্যাকসিন যদি আমি নিই তাহলে কি আমার শারীরিক কোনো প্রবলেম হতে পারে? কেননা আমার দ্বিতীয় ডোজ কোথাও থেকে দিচ্ছে না, বয়স্কদের দিয়ে দিচ্ছে এসএমএস না এলেও, কিন্তু আমার যেহেতু বয়সটা একটু কম আছে সেই জন্য দিল না। আপনি কোথা থেকে ফোন করছেন? আমি কৃষ্ণনগর থেকে। আপনার বয়স কত? আমার বয়স এই 50 বছর। 50 বছর? হুম। আর আপনি যেখান থেকে প্রথম ডোজটি নিয়েছিলেন তাদের সঙ্গে কি আপনি যোগাযোগ করেছিলেন যে আপনি এসএমএস পাননি বা কিছু এই বিষয়ে? তারাও কিছু সাহায্য করতে পারছেন না? অ্যাকচুয়ালি ওনারা কিছুই বলছেন না। 3 দিন পর থেকে ওনারা ওই সেন্টারটা আর ওপেনই করেননি যে আমি ওখানে কন্ট্যাক্ট করব। আচ্ছা ডাক্তারবাবু বলুন। দেখুন, এটা হওয়ার কথা নয়। আজকে যেই নেবে সেইটা যদি ঠিক প্রক্রিয়ার মধ্যে মানুষ যায়, সবাই কিন্তু একটা বার্তা পাবেন। এবং আজকে কোউইনেই নথিভুক্ত করলে জানা যাবে তিনি কটা ভ্যাকসিন নিয়েছেন। এবং যেটা বিষয় হচ্ছে, উনি কথাটা তুললেন যে 3 দিন পরে ওই কেন্দ্র আর বন্ধ হয়ে গেছে। একদমই, মানে সেটা সেই কি বিষয়ে- আদপেও ভুয়ো ছিল? এখন সেইটা তো তদন্ত, সেটা আপনারা ভালো পারবেন, সেইটাই খুঁজে বার করতে হবে। এখন যদি সেটাও যদি ভুয়ো হয় তাহলে তো মানে খানিকটা খারাপ। আর আমি কারণ ওনাকে ডাক্তারবাবুর বলবো, নাম যখন রেজিস্ট্রেশন করা হচ্ছে তখন সেই সময় একটা এসএমএস তো অবশ্যই আসবে, এটাই হওয়ার কথা। আসবেই। আর যদি কোনো আসবেই, কারণে আসতে না দাও। থাকে, বা যেমনটা উনি বলছেন যে 3 দিন পর থেকে সেই ভ্যাকসিনেশন সেন্টার আর ওপেনই হয়নি, একটা তো মনে হচ্ছে কোথাও না কোথাও একটা স্বচ্ছতার অভাব রয়েই গেছে। না, নিশ্চয়ই স্বচ্ছতার অভাব রয়েছে। এবং ওনাকে যেটা হচ্ছে, উনি দুটো করবেন, আবার নতুন করে উনি কোউইন অ্যাপে নিজের নামটা নথিভুক্ত করে আবার প্রক্রিয়াটা চালু করা, তাতে ক্ষতি হবে না। আর তৃতীয়ত হচ্ছে, উনি কিন্তু এই বিষয়টা মানে প্রশাসনের গোচরে আনা উচিত। একদমই, মানে আমি বলবো আপনি যিনি ফোন করেছিলেন কৃষ্ণনগর থেকে, পুরো বিষয়টি আপনি অবশ্যই প্রশাসনের নজরে আনুন। আপনি স্থানীয় থানায় বিষয়টি জানান, স্বাস্থ্য আধিকারিকদেরকেও জানান যে আপনি যেখান থেকে ভ্যাকসিন নিয়েছেন এপ্রিলের 12 তারিখ, সেই ভ্যাকসিনেশন সেন্টারটি 3 দিনের পর থেকে আর ওপেন হয়নি এবং আপনার কাছে এই ধরনের কোনো এসএমএস আসেনি। অবশ্যই এটা প্রশাসনের নজরে আনা দরকার, কারণ কোথাও না কোথাও একটা স্বচ্ছতার অভাব তো রয়েছে, না হলে এমনটা হওয়ার কথা না।
নাম যখন রেজিস্ট্রেশন করা হচ্ছে অবশ্যই এসএমএস আপনি পাবেন। সেটা দেরি হতে পারে কিন্তু কোনোদিন আসবে না, বা তার কোনো নথিভুক্ত করা হয়েছে এর কোনো রিপোর্ট আপনার কাছে থাকবে না, এমনটা হতে পারে না। অবশ্যই এটা প্রশাসনের নজরে আনুন। এবং ডাক্তারবাবু যেটা আপনি বললেন যে এক্ষেত্রে ওনার প্রশ্ন ছিল যে উনি কি আবার দুটো ডোজই নিয়ে নেবেন, তাতে কি কোনো সমস্যা হবে? কারণ আর কি ওনাকে পরবর্তী ডোজটা দিতেই চাইছে না। না, সেটা তো করার কথা না। ওনার যদি প্রথম কথা, যদি উনি একটা নিয়ে থাকেন, নথিভুক্ত থাকেন, তাহলে কেউ দেবে না। কিন্তু যদি নথিভুক্তই না থাকে তাহলে তো কোনো প্রশ্নই আসে না। তাহলে তো এটাই মানা হবে যে উনি নেননি উনি ভ্যাকসিন, নেননি বা কোনো ভুয়ো ভ্যাকসিন নিয়েছেন। বা ভুয়ো ভ্যাকসিন। তো সেই জায়গায় থেকে ওনাকে নথিভুক্ত করে উনি ওনার উত্তরটা পাবেন। কোউইন অ্যাপ বা আপনি যদি আরোগ্য সেতুতেও যান, আরোগ্য সেতু করলে দেখবেন 1, 2, 3 ভ্যাকসিনেশন বলে একটা আসে প্রথম দিকে। 1, 2, 3 ওই ভ্যাকসিনেশনটা করলে সব উত্তর পেয়ে যাবেন। আপনার যত সব যা নথিভুক্ত দিয়ে আপনি ভ্যাকসিন ঠিকভাবে নিয়ে থাকেন, সরকারি প্রক্রিয়ার মধ্যে নিয়ে থাকেন, আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে থাকেন, তাহলে আপনার নাম আসতে বাধ্য। তাহলে আপনার দ্বিতীয় ডোজে নেওয়ার কোনো প্রশ্ন নেই। কিন্তু যদি আপনার নাই আসে, তাহলে নথিভুক্ত হয়নি, বা কেন্দ্র যেখানে হচ্ছে এটা বন্ধও হয়ে গেছে, তার মানে আপনাকে আবার নতুন করে নিতে হবে। নতুন করে নিতেও গেলে ওনার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। একদমই, আপনি এটাই ফলো করুন। প্রথমত তো আপনি প্রশাসনকে জানান পুরো বিষয়টি, তার গোচরে আনা প্রয়োজন যে আপনার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে। যদি সত্যি সত্যি নথিভুক্ত না হয়ে থাকে আপনার নাম, সেক্ষেত্রে আপনাকে কিন্তু দুটো ডোজ আবার নিতে হবে। একেবারে প্রথম থেকে সঠিকভাবে নাম নথিভুক্ত করে আপনাকে ফার্স্ট ডোজ এবং তারপরে নির্দিষ্ট সময়সীমার পর দ্বিতীয় ডোজ, এভাবেই কিন্তু আপনাকে চলতে হবে। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ বলছি, আপনার না 3 মাস আগে হয়েছিল, করোনা হয়েছিল। আপনি হ্যাঁ আমার কোথা থেকে ফোন করছেন? কোথা থেকে ফোন করছেন? বেলঘড়ি থেকে। মেদিনীপুর থেকে। বলুন, আপনার হাজবেন্ডের কোভিড হয়েছিল? আমার হাজবেন্ডের কোভিড হয়েছিল, আমার শাশুড়ির কোভিড হয়েছিল। বেশ। তো হ্যাঁ আমার ওই 3 মাস আগে হয়েছিল, মানে 3 মাস 5 দিন হয়ে গেছে। আমার পয়েন্ট ছিল 15। তো আমার এখন না শরীরটা খুব উইক, মানে মাথাটা অল টাইম ঘোরায়, আর ঘুমটা একটু সমস্যা হচ্ছে, ঘাড়টা একটু ব্যথা করে, মানে ঘুমটা সমস্যা হচ্ছে, আর মানে খুব উইক আর কি, দাঁড়ালে মনে হয় পড়ে যাবো এরকম মানে সমস্যা হচ্ছে। মাথাটা ভার ভার, সারা শরীরে একটু ব্যথা হয়, এগুলো খুব হচ্ছে। এখন কি আমি ভ্যাকসিন নিতে পারবো? আমার শরীরটা যেহেতু উইক খুব, আমি কি নিতে পারবো কিনা কাইন্ডলি যদি একটু বলেন, একটু বুক দিতে হবে। আচ্ছা, বয়স কত আপনার হাজবেন্ডের এবং আপনার শাশুড়ি দুজনেরই বয়স কত? আমার শাশুড়ি মায়ের বয়স হচ্ছে 75, আমার হাজবেন্ডের 53, আমার হচ্ছে 41। বেশ। 3 মাস আগে হয়েছিল তো কোভিড? হ্যাঁ 3 মাস আগে কোভিড হয়েছিল তো? হ্যাঁ 3 মাস আগে 21শে এপ্রিল পজিটিভ এসেছিল। বেশ বেশ। ডাক্তার, দেখুন, একটা কথা স্পষ্ট, সেটা হচ্ছে ওনার ভ্যাকসিন নিতে কোনো অসুবিধা নেই, সমস্যা হওয়ার কথা নয়। দুর্বলতাটা কোভিডের পরে এটা হচ্ছে অনেকের, শুধু উনি নন, বহু মানুষের হচ্ছে। এই সমস্যার সম্মুখীন হয়েছেন একাধিক মানুষ, অনেক পরিবার থেকে পরিবার এরকম দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে ঘুমটা হওয়া দরকার। যদি ঘুম এতটাই অসুবিধা হয়, তাহলে অল্প ঘুমের ওষুধ ডাক্তারবাবুর সাথে আলোচনা করে নেবেন। কারণ ঘুমটা হলে আপনার বিশ্রামটাও হবে, মানসিকভাবেও আপনি অনেক শান্তিতে থাকবেন কিছুক্ষণ, কয়েক ঘন্টা। আর অহেতুক বেশি কাজ করে ফেলবেন না। শরীর যতটা দিচ্ছে ততটাই করবেন। শরীর যদি না দেয় তাহলে কিন্তু করবেন না, কারণ তাহলে কিন্তু একটা নেতিবাচক ফল হতে পারে। সেই কারণে যেভাবে বলছি এইভাবে আপনারা অনুসরণ করুন, তাহলে আমার মনে হয় ঠিক থাকবেন। আর আপনারা নির্দ্বিধায় ভ্যাকসিন নিন, সময় আপনাদের 3 মাস পেরিয়ে গেছে, ভ্যাকসিনটা নিতে পারবেন। অবশ্যই ডাক্তারবাবু, যে বিষয়টাতে ছিলাম, এই যে লং কোভিডের পর অনেকের অনেক ধরনের কমপ্লিকেশনস হচ্ছে, শ্বাসকষ্টের কথা বলছিলাম, যাদের ফুসফুসটা খুব বেশি মাত্রায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের আবার অনেক ক্ষেত্রে ডাক্তারবাবুরা বলছেন যে কিছু কিছু জায়গায় ফাইব্রোসিসও হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কি ফুসফুস আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে, নাকি ওই ফাইব্রোসিসটা নিয়েই তাকে বাকি জীবনটা কাটাতে হবে? খুব ভালো প্রশ্ন করেছেন। ফাইব্রোসিস একটু বুঝিয়ে দিই, ফাইব্রোসিসটা কি। একটা যখন হাত যদি খুব ডিপলি কেটে যায়, আপনি খেয়াল করে দেখুন, সেখানে হাতে একটা দাগ পড়ে, হিলিংটা হয়, সেখানে যে শুকিয়ে যাচ্ছে তার একটা দাগ পড়ে। সুপারফিশিয়াল যদি কিছু ইনজুরি হলে তাহলে কিন্তু দাগটা থাকে না, কিন্তু একটু যদি বেশি কেটে যায় বা আগুনে হাতটা কখনো পুড়ে গেল বেশি মাত্রায়, তখন কিন্তু এই স্কারটা থাকে। মানে
একটা চিহ্ন থেকে যায়। সেটাই এই হিলিংটা কি দিয়ে হয়? ফাইব্রাস টিস্যু। এই কাজটা ফাইব্রাস টিস্যু তখন কাজ করে, তখন অন্য টিস্যুগুলো সেভাবে কাজটা করতে পারে না, হিলটা ফাইব্রাস টিস্যু করিয়ে দেয়। লাংসেও একই ব্যাপার, যখন কোনো জায়গায় আঘাত আক্রান্ত হচ্ছে ফুসফুসটা, তখন একটা প্রদাহ তৈরি হয়, মানে ইনফ্লামেশন তৈরি হয়। এর এফেক্টটা কি? এর প্রতিফলন হচ্ছে ফাইব্রোসিস, ফাইব্রাস টিস্যু ভরে যাচ্ছে, যেটা নর্মাল টিস্যু থাকছে সেই নর্মাল টিস্যুটাকে কিন্তু পরিবর্তনে ফাইব্রাস টিস্যুতে বয়ে গেল, লাংসটা হিল হয়ে গেল। কিন্তু তার প্রতিফলন কি? লাংসটা ঠিক বেলুনের মতন, বেলুনটা আমরা যেরকম ফোলাই আর কমে, এটা সবাই আমরা করেছি একটা সময়, ঠিক লাংসটা কিন্তু এরকম ফোলে। এইবার যদি ওই বেলুনের মধ্যে এমন একটা কিছু আপনি ধরে রাখুন, ওই বেলুনটা ফুটো হয়ে গেল, আপনি একটা কিছু সেলোটেপ দিয়ে লাগিয়ে দিলেন, তাহলে ওরম ভাবে কি ফোলাতে পারবেন? পারবেন না। লাংসটারও এরকমই হয়, ফাইব্রাস টিস্যু বেশি হয়ে গেলে লাংসটা কিন্তু সেইভাবে বাড়বে, কমবে না, ওপর নিচ হবে না। সেই ক্ষেত্রে কিছু ওষুধ যেরকম ব্রঙ্কোডাইলেটর নিয়ে, যাতে লাংসের প্যাসেজগুলো ঠিক থাকে, অক্সিজেনেশনের মাত্রাটা ঠিক থাকে, সেই ব্যবস্থাগুলো করতে হয়। আর এখন এমন ফাইব্রোসিস হয়ে গেল দুদিকেই, তখন তো লাং ট্রান্সপ্লান্ট প্রতিস্থাপন ছাড়া উপায় হয় না। কিন্তু ফুসফুসের প্রতিস্থাপনটা তো সহজ নয়, বললেই হয়ে যাবে, 6 মাসে একটা করে গল্প হয়। তো সেই জায়গায় থেকে থাকে, ওষুধ দিয়ে তাকে কমাতে হয় এবং চিরকালীন কিছু ওষুধ খেয়ে যেতে হয়। একটা ফোনই নেবো ডাক্তারবাবু। কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন আমি বেলঘরিয়া থেকে বাণী বিশ্বাস বলছি। বলুন বাণী আমার দেবী। আমার 3রা মার্চ কোভিড ধরা পড়েছে। তারপর আমি 22 দিন হসপিটালে ছিলাম। তারপর বাড়ি এসেছি, এখন অন্য প্রাইভেট ডাক্তার দেখাচ্ছি। আমার এখন সুগার, প্রেশার সব কিছু হয়ে গেছে। এখন আমার কোভিড ভালো হয়েছে, কিন্তু হাঁটতে পারি না, একদম ঘুমোতেও পারি না, হাঁটতেও পারি না। আচ্ছা, বয়স কত আপনার? আমার এই 60 বছর হয়েছে। 60 বছর। কতদিন আগে আপনার রিপোর্ট নেগেটিভ এসেছে? আমার 3রা মার্চ, হ্যাঁ 3রা মার্চে হয়েছে। 3রা মার্চ, মানে অনেকটা দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত আপনি হাঁটতে পারছেন না? না, বেশ। ডাক্তারবাবু, এখনো ওনার পর্যন্ত একটা উপায়, পারছেন না? সেটা শুনলাম ওনার যে কাহিনীটা, এরকম কিন্তু অনেকের হয়েছে, শুধু ওনার নয়। সেই ক্ষেত্রে ওনার উপায় হচ্ছে একজন ফিজিওথেরাপিস্টের সাথে যোগাযোগ করে চেস্ট ফিজিওথেরাপিটা একটু ভালো করে করা। আর সিটি স্ক্যানটা হয়েছে কিনা সেটা তো আমি জিজ্ঞেস করা হয়নি। এবার ডাক্তারবাবুর সাথে সিটি স্ক্যানটা যদি না হয়ে থাকে, একটা সিটি স্ক্যান করে দেখা যে বুকের অবস্থাটা কি, ফুসফুসের অবস্থাটা কি। ফিজিওথেরাপিস্ট অনেকটা কিন্তু ভালো ফিজিওথেরাপিস্ট কিন্তু অনেকটা সাহায্য করতে পারবে। ওনাকে কিছু এক্সারসাইজ দেখিয়ে কিভাবে চেস্ট ফিজিওথেরাপি করতে হয় সেটা দেখলে কিন্তু উনি উপকৃত হবেন। তৃতীয়ত হচ্ছে, আরেকটা কারণ হচ্ছে দুর্বলতাও হতে পারে। এখন সেই দুর্বলতার কারণগুলো খুঁজে বার করা, সেটা কোভিডের জন্য না অন্য কোনো কারণ রয়েছে। তো সেই ক্ষেত্রে উনি এতটা ভয় পাবেন না, সাহস করে এগিয়ে যান, ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন, একটা উপায় ঠিক বেরোবে এবং সেই উপায় আপনাকে সঠিক পথে নিয়ে যাবে এবং আপনি ভালো হয়ে যাবেন, এটাই আশা করি। আচ্ছা ডাক্তারবাবু, দীর্ঘদিন যারা হাসপাতালে থেকেছেন কোভিডের চিকিৎসার জন্য, এমন তো আমরা অনেক ক্ষেত্রে দেখেছি, কেউ 1 মাসের ওপরে হাসপাতাল থেকেছেন, কেউ 60 দিন হাসপাতালে থেকেছেন, তারপর তারা বাড়িতে ফিরে এসেছেন। তো এই দীর্ঘদিন হাসপাতালে থাকা বা দীর্ঘদিন আইসিইউতে যারা থেকেছেন, যাদের অক্সিজেন সাপোর্ট লেগেছে, তারা কিন্তু পরবর্তী সময় অনেক কিছু ফেস করেছেন। এক তো ফুসফুসের সমস্যা, যেটা নিয়ে আপনি কথা বললেন, আমি আপনাকে প্রশ্নও করলাম। পাশাপাশি কিন্তু দীর্ঘদিন অক্সিজেন নিয়ে অনেকেরই দেখা গেছে নাকের মধ্যে বিভিন্ন ধরনের লাম্প হচ্ছে, পরবর্তীতে হয়তো অপারেশনের সাহায্য নিতে হয়েছে কাউকে, বা দীর্ঘদিন আইসিইউতে থাকারও কিন্তু অনেক ধরনের উইথড্রল সিনড্রোম আমরা দেখতে পাচ্ছি পোস্ট কোভিডে। এই বিষয়গুলো কি কি হতে পারে, বা কি করে এক্ষেত্রে রোগীরা সতর্ক হবেন, বা কি ব্যবস্থা নিতে হবে? প্রথম হচ্ছে আইসিইউ ব্যাপারটা আপনি যেটা বললেন, দেখুন আইসিইউ হচ্ছে জীবন ফিরে পাওয়ার যেরকম জায়গা, আবার আইসিইউ থেকে সেকেন্ডারি ইনফেকশন সেইটাও আরেকটা সংক্রমণ মানে জায়গা, মানে দ্বিতীয়বার অন্য কোনো কারণে সংক্রমণ হয়েছে সেটাও হওয়ার কারণ। এইবার যেটা হচ্ছে, আজকে কারুর শ্বাসকষ্ট, কারুর দুর্বলতা, কারুর শরীরের মধ্যে একটা মায়োক্লোনাস বলি একটা মুভমেন্ট হচ্ছে, এই সবগুলো কিন্তু কিছু ক্ষেত্রে হচ্ছে।
সেই জায়গাগুলো থাকলে আমার মনে হয় আপনাকে চিকিৎসাটা করে যেতে হবে। আবার আরেকটা বড় কারণ হয় যখন সুগার লেভেলটা কিন্তু কন্ট্রোলে থাকে না। আমরা বেশ কিছুদিন ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে একটা কথা দেখেছি, অনেক আলোচনা, কিন্তু এই নিয়ে আমি বলেছি এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, এটা আবার চলে যাবে সময় মতো। এইবার ওষুধের ক্ষেত্রে অনেক সময় হয় কি, ওষুধ ডোজগুলো ঠিক মতো পড়া, যাতে ঠিক মতো সে ইনহেলারটা নিচ্ছে কিনা, তার যদি ডায়াবেটিস থাকে সে ইনসুলিনটা নিচ্ছে কিনা, বা কোনো ডায়াবেটিসের জন্য ওষুধ ব্যবহার করছে কিনা, এইগুলো দেখা দরকার। শর্করার মাত্রাটাকে ঠিক রাখা, তাহলে কিন্তু নতুন করে সংক্রমিত সে হবে না, বা অন্য কোনো কারণে সংক্রমিত সে হবে না। এই বিষয়গুলো আর হচ্ছে ফিজিওথেরাপিটা খুব দরকার, কারণ সব থেকে বড় জিনিস যেটা আক্রান্ত হয় সেটা হচ্ছে ফুসফুস। ফুসফুসটা যাতে ঠিক মতো চলতে পারে তার জন্য ফিজিওথেরাপি করে কিন্তু স্বাভাবিক করাতে হয়। এটা ধীরে ধীরে হয়, একদিন নয়, দুদিন নয়, কয়েক মাস লেগে যায়। একটা ফোন আছে আমাদের সঙ্গে। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ ম্যাডাম, আমি বলছিলাম আমার পজিটিভ হয়েছিল 27/4/21-এ। আপনি কোথা থেকে ফোন করছেন? আমি হলদিয়া থেকে। আপনি টিভির ভলিউমটা কমিয়ে দিন। আচ্ছা, কমিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার বলুন আপনার কত তারিখে হয়েছিল রিপোর্ট পজিটিভ? আমার হয়েছিল 27/4/21-এ পজিটিভ। 27-এ কি, কোন মাসে? 27/4/21, 4 মাস। 27/4, আচ্ছা 27 এপ্রিল। হ্যাঁ বলুন। হ্যাঁ, তো কোভিড হয়েছিল, ওর পরে আমার ওই সময় কোনো সেরকম সিম্পটম ছিল না। তো আমি যাইভাবে ওষুধ দিয়েছিল সেই মানে সব ওষুধ খেয়েছি। ওর পরে আমার এখন যেটা প্রবলেম হচ্ছে, আমি মানে শ্বাসকষ্ট টাইপের একটু হালকা হালকা হয়। মানে অতদিন তো কম বেশি হয়েছে, আমার এজ আছে 30। আচ্ছা। তো এখন যেটা সমস্যা, আমি তারপরেও ডাক্তার দেখিয়েছি, আমাকে ভিটামিন টিটামিন দিয়েছে, কিন্তু আমার সমস্যা হালকা শ্বাসকষ্টটা রয়েই গেছে। আমি সেই ব্যাপারে ডাক্তার নিয়ে পরামর্শ। আচ্ছা আচ্ছা, বেশ। আপনার সিটি স্ক্যানটা হয়েছে? সিটি স্ক্যান হয় না, আমার হয়েছে ইসিজি হয়েছে, লাঞ্চ বলছি আপনার এক্সরে করিয়েছি। আচ্ছা। এক্সরেতে না বিরাট ভাবে দেখা যায় না, তো আমি এবার ওনার উত্তরটা দিচ্ছি। ওনার একটা সিটি করে দেখা দরকার, আর তার সাথে ওনাকে যদি কোনো ইনহেলার দেওয়া থাকে সেইটা ব্যবহার করবেন নিয়মিত। এইটা আপনার যখন অল্প আছে সেটা সময়কালীন, এটা বেশি দিন থাকবে না, এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। কিন্তু সিটি করলে বোঝা যাবে কতটা ফুসফুস আক্রান্ত হয়েছে, সেই আক্রান্তের মাত্রাটা আমরা বুঝতে পারি সিটি স্ক্যানে। ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করে আমি একটা অনুরোধ করব, আপনি একটা সিটি স্ক্যান করিয়ে নেবেন। HRCT থোরাক্স বলে আমরা ওটা বলি, প্লেন করলেই যথেষ্ট, তাতে স্পষ্ট হয়। তো আর ইনহেলার যদি আপনাকে দিয়ে দেওয়া থাকে, ইনহেলারটা নিয়ে নেবেন। একটাই অনুরোধ করছি, ইনহেলার নেওয়ার পরে কিন্তু কয়েক মিনিট বাদে মুখটা কুলকুচি করে নেবেন, এটা সবার ক্ষেত্রে। ইনহেলার দীর্ঘদিন নিয়ে যদি মুখটা কুলকুচি না করি তাহলে কিন্তু ছত্রাক রোগ হওয়ার একটা সম্ভাবনা থাকে, সেইটার জন্য আবার নতুন করে ওষুধ খেতে হয়। তো সেই জায়গাটা সবাই খেয়াল করবেন, খেয়াল করে ব্যবহার করবেন, কোনো অসুবিধা নেই। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। গুড আফটারনুন ম্যাম, আমি Good একটু afternoon. ডাক্তারবাবুর সাথে কথা বলতাম আর কি। কোথা থেকে ফোন করছেন? আমি ঘাটাল পশ্চিম মিদনাপুর থেকে তপন মন্ডল বলছি। বলুন স্বপন বাবু, কি প্রশ্ন আছে? বলছি আমার প্রশ্ন, আমি জুন মাসের 5 তারিখে কোভিশিল্ড ভ্যাকসিন নিয়েছিলাম। আবার 3 মাস পরে মানে জুলাই সেপ্টেম্বরের 5 তারিখে আমার ডেট দিয়েছে। সেপ্টেম্বরের 5 তারিখে আমার ডেট দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এখন যে ভ্যাকসিনের আকাল, মানে তো লাইন দিয়ে লাইন দিয়ে সব তো লোক ঘুরে যাচ্ছে, আমি 5 তারিখেই যাব না ভ্যাকসিনটা নেওয়ার জন্য, না 5 তারিখে 4-5 দিন আগে যোগাযোগ করবো, না 4-5 দিন পরে নিলেও অসুবিধা হবে নি, বা আগে নিলেও অসুবিধা হবে নি? সেই জন্যই এটা আমি জানতে চেয়েছিলাম। বেশ বেশ, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আপনি শুনুন ডাক্তারবাবু কি বলছেন। উনি কি আগে থেকে যাবেন নাকি ডেট পেরিয়ে যাওয়ার কতদিন পর পর্যন্ত ভ্যাকসিন নিতে পারবেন? না না না, উনি 5 দিন আগেও যেতে পারেন, 3 দিন বাদে গেলেও কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তবে সেটা যেন দীর্ঘায়িত না হয়। যে তারিখটা বলেছেন আশা করি ওই তারিখে উনি পেয়ে যাবেন, অত অপ্রতুলতা হবে না, কারণ আরো ভ্যাকসিন আসছে, সেটা ঘটনা খুব মানে স্পষ্ট করে আজকে বলা হয়েছে।
তো পেয়ে যাবেন উনি। তবে আপনি 2-3 দিন আগে থেকে আপনি যোগাযোগ করুন। 2-3 দিন আগে নিলেও কোনো অসুবিধা নেই। 84 দিন মানে 84 দিনেই যে নিতে হবে সেরকম কিছু না। 3-4 দিন এদিক ওদিক হলে কোনো অসুবিধা হওয়ার কথা না। তবে দয়া করে ভ্যাকসিনটা নেবেন। আচ্ছা ডাক্তারবাবু, এখানে একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবে উঠবে এবং আপনি উত্তরটা দিলে অনেকেই একটু নিশ্চিন্ত হবেন যে 84 দিন পর্যন্ত তো বলা হয়েছে প্রাথমিকভাবে, কিন্তু প্রথম ডোজের পর কোভিশিল্ড দ্বিতীয় ডোজের মধ্যে সর্বোচ্চ কতদিনের গ্যাপ রাখতে পারি? হয়তো 84 দিনে কেউ ভ্যাকসিন নিতে পারলেন না, সর্বোচ্চ কতদিন গ্যাপ থাকলে কোনো সমস্যায় তাকে পড়তে হবে না? দেখুন, একটা কথা হচ্ছে এটা 3 মাসের একটা হিসেব দেওয়া হয়েছিল। প্রথমে আপনি খেয়াল করেছিলেন এই কোভিশিল্ড 1 মাসের মধ্যে, আমি তো নিয়েছি 1 মাস পরেই, পরে বাড়িয়ে ওটা 90 দিন করা হয়েছে। সেরকম বিভিন্ন ভ্যাকসিনের ক্ষেত্রে করা হয়েছে। যেরকম কোভিশিল্ডের ক্ষেত্রে 100 দিন অবধি একটা করা হয়েছে, 110 দিন। আমি যেরকম স্পুটনিকের ক্ষেত্রে করা হয়েছে 3 থেকে 6 সপ্তাহ, কোভ্যাক্সিনের ক্ষেত্রে করা হয়েছে 4 থেকে 6 সপ্তাহ। এইরকম করে করে ভাগ করা আছে। তো কোভিশিল্ডের ক্ষেত্রে সেটা 4-5 দিন এদিক ওদিক হলে খুব একটা বিশেষ তারতম্য থাকবে না, তাতে যথেষ্ট কার্যকরী হবে। আমাদের সঙ্গে ফোনে কে আছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, আমি স্যারের সাথে কথা বলতে চাই। হ্যাঁ, আমি বলছি যে আমি পাটুলি এই 8ই জুন 10ই জুন আমি কোভ্যাক্সিন নিয়েছিলাম। আচ্ছা। না, 10ই জুন কোভ্যাক্সিন নিয়েছি এবং 22শে জুলাই আমার 28 দিন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এবার 8ই জুলাই আমার তোমার হয়ে গেছে, 28 দিন হয়ে গেছে। এবার আমি এখন কোনো জায়গায় এই কোভ্যাক্সিন নিতে পারছি না। আর যেখান থেকে আমি নিয়েছিলাম সেখান থেকে বারবার মেসেজ করা হচ্ছে যে আপনি দ্বিতীয় ডোজ নিন, কিন্তু আমি যদি না পাই তাহলে এবার কি করে আমার নেওয়াটা, তাহলে কি আমার কি এইটা আবার ডোজটা নষ্ট হয়ে যাবে? আমি কি আবার নতুন করে নিতে পারবো? আপনি কোথা থেকে ফোন করছেন? আমি পাটুলি থেকে বলছি। পাটুলি থেকে? হ্যাঁ। আপনি কোথাও কোভ্যাক্সিন পাচ্ছেন না? না, কোথাও আমার ডেট চলে গেছে, আমার 8ই জুলাই ডেট চলে গেছে, 28 দিন। আচ্ছা বেশ, আপনি শুনুন ডাক্তারবাবু কি বলছেন। 4 থেকে 6 সপ্তাহের মধ্যে নিতে হবে। আপনি পেয়ে যাবেন, কারণ কোভ্যাক্সিন কয়েক লক্ষ কোভ্যাক্সিন আবার আসছে, আগামীকালই আসছে রাজ্যে, সেখানে অসুবিধা হওয়ার কথা নয়। একটা সংযোজন খালি করতে চাই, সেটা হচ্ছে 110 না, যেটা কোভিশিল্ড এর ক্ষেত্রে বললাম, ওটা 112 দিন, 84 থেকে 112 দিন। তো ম্যাডামের ক্ষেত্রে আমি বলবো উনি পেয়ে যাবেন, চিন্তা করবেন না, এটাই আশ্বস্ত করব। আপনি যে প্রক্রিয়ার মধ্যে ছিলেন 4 প্রক্রিয়ার মধ্যেই পেয়ে যাবেন। 1-2 দিন কয়েক দেরি হলে কিন্তু অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা, আপনি ম্যাডাম অবশ্যই চেষ্টা করুন, যেখান থেকে আপনি ভ্যাকসিন নিয়েছিলেন আপনি তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন, কারণ আগামীকালই আরও বেশ কয়েক লক্ষ কোভ্যাক্সিনের ডোজ আসবে পশ্চিমবঙ্গে। নিশ্চয়ই আপনি পেয়ে যাবেন, একটু যোগাযোগের মধ্যে থাকুন। আশা করা যায় আপনি নির্ধারিত সময়সীমার মধ্যেই ভ্যাকসিনের 2টি ডোজ কমপ্লিট করতে পারবেন। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। বলছি আমার একটা প্রবলেম আছে, কিডনিতে একটা টিউমার হয়েছিল ডান সাইডে। টিউমার হওয়ার পরে। হ্যালো, আপনি কোথা থেকে ফোন করছেন? আমি বেহালা থেকে বলছি। আচ্ছা, টিভির ভলিউমটা একদম কমিয়ে দিন, বলুন আপনার কি প্রশ্ন। বলছি যে আমার কিডনিতে একটা টিউমার হয়েছিল। টিউমারটা একটা কিডনি আউট করে দেওয়া হয়েছে। একটা টিউমার হয়েছিল কিডনিতে ডান সাইডে, তার জন্য একটাকে আউট করে দেওয়া হয়েছে। এতে কি ভ্যাকসিন নেওয়া যাবে? কতদিন আগে আপনার অপারেশন হয়েছে? নিশ্চয়ই নিতে 9 পারবেন। বছর হয়ে গেছে। বেশ, নিশ্চয়ই নিতে পারবেন, কোনো অসুবিধা নেই, নির্দ্বিধায় নিয়ে নিন। আর একটা কথা বলে রাখি, সবাই চিন্তিত যে ভ্যাকসিন আসছে না, দিন পেরিয়ে যাচ্ছে। আমার মনে হয় সরকারি একটা সিদ্ধান্ত হয়েছে যে দ্বিতীয় ডোজের ব্যাপারে সরকার আগে দ্বিতীয় ডোজকে দেবে, যাতে দ্বিতীয় ডোজের টাইম হয়েছিল বা হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে সরকারি একটা সিদ্ধান্ত আমার মনে হয় হয়েছে। একদমই, মানে ভ্যাকসিন আসছে, আগামী কয়েকদিনের মধ্যেই ভ্যাকসিনের বেশ কয়েক লক্ষ ডোজ চলে আসবে পশ্চিমবঙ্গে
এবং এটা তো আমরা দেখছি আগে থেকে সরকারের তরফে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে দ্বিতীয় ডোজ যাতে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যাতে কোনোভাবে তাদের সময়সীমাটা পেরিয়ে না যায়। এক্ষেত্রেও তাই হবে, যাদের দ্বিতীয় ডোজের সময় হয়ে গিয়েছে তারা অবশ্যই পাবেন। একটু নিয়মিত আপনাদেরকেও যোগাযোগ রেখে চলতে হবে। আপনার নিকটস্থ যে স্বীকৃত টিকাকরণ কেন্দ্রগুলি আছে বা হাসপাতাল যেখান থেকে আপনারা নিয়েছেন, একটু নিয়মিত যোগাযোগ রেখে চলুন, যাতে ভ্যাকসিন আসা মাত্র আপনারা অবশ্যই দ্বিতীয় ডোজটা নিয়ে নিতে পারেন। কারণ অবশ্যই দ্বিতীয় ডোজ যাদের রয়েছে তাদেরকে অগ্রাধিকার কিন্তু দেওয়া হচ্ছে এবং দেওয়া হবেও। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো, বলছি আমার একটা মানে ভ্যাকসিনের ব্যাপারে আমার অ্যালার্জি ধাত আছে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি ম্যাডাম, বলুন। ধাত আছে, তা আমি কি অ্যালার্জি ধাতের জন্য নিতে পারবো? নিশ্চয়ই নিতে আর পারবেন। একটা প্রশ্ন, আমার ভাইয়ের বয়স বাচ্চা হয়েছে, 1 বছরের বাচ্চাটা, তা ও কি ভ্যাকসিন নিতে পারবে? আচ্ছা, না, বাচ্চাদের শিশুদের ক্ষেত্রে ভ্যাকসিন এখনো কোনো ছাড়পত্র পাইনি। শিশু না, আশা করি যিনি 1 বছরের সন্তানের মা তিনি কি নিতে পারবেন, এটা প্রশ্ন। হ্যাঁ নিশ্চয়ই পারবেন, এখন সবাই নিতে পারবে। এখন অন্তঃসত্ত্বা মহিলারাও পারবেন, নার্সিং মাদার্সরাও পারবেন, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। অবশ্যই অবশ্যই। আচ্ছা ডাক্তারবাবু, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে যেরকম একটু আগে আপনি বলছিলেন যে থার্ড ওয়েভের ক্ষেত্রে যেমনটা বলা হচ্ছে যে শিশুরা আক্রান্ত হবে অনেক বেশি মাত্রায়, এমনটার কোনো আসলে তার কোনো বাস্তবসম্মত ভিত্তি নেই, যে শুধুমাত্র শিশুদের উপর দিয়েই থার্ড ওয়েভের সমস্ত সংক্রমণ এসে পড়বে এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কিছু হবে না, এমনটা নয়। বা এর আগেও প্রথম ওয়েভ বা দ্বিতীয় ওয়েভেও যে শিশুরা একেবারেই আক্রান্ত হয়নি সেটাও নয়, আমরা সেটাও দেখেছি। তো এই যে তৃতীয় ওয়েভ এবং শিশুদের আক্রান্ত হওয়ার যে বিষয়টা আমরা বিভিন্ন জায়গা থেকে শুনছিলাম, এটা কি শুধুমাত্র এই কারণেই যে শিশুদেরকেও এবার ভ্যাকসিনটা দিতে হবে? সেরকম কারণ না। শিশুদের ক্ষেত্রে প্রথম কথা, যে রিসেপ্টরটা দরকার হয় ভাইরাসের একটা রিসেপ্টর দরকার হয় কোষের ভেতরে যেতে, সেখানে তারা বংশবৃদ্ধি করে কোষের ভেতরে গিয়ে। সেই ক্ষেত্রে শিশুদের রিসেপ্টরের সংখ্যাটা অনেক কম, সেই কারণে শিশুর মৃত্যু বা প্রদাহটা অনেক কম হয়েছে। তো সেই ক্ষেত্রে শিশুদের ভ্যাকসিন নিশ্চয়ই চেষ্টা করবে, প্রয়োগ করবে। তবে শিশুরা কাদের থেকে আক্রান্ত হবেন? বয়স্কদের ক্ষেত্রে আগে তো বয়স্করা আক্রান্ত হয়ে যাচ্ছে, তো সেই জায়গায় থেকে শিশুদের হবে আর বা বড়দের হবে না, কারণ বড়রা প্রতিষেধক নিয়ে নিচ্ছেন। এই যে জায়গাটা যে দেখা যাচ্ছে, আমার মনে হচ্ছে এখানে কিছুটা মানে অস্পষ্ট বিষয়টা। তো আমার যদি শিশুদেরও হয়, বয়স্কদেরও হতে পারে। আর শিশুদের ক্ষেত্রে আক্রান্ত হলেও, সংক্রমিত হলেও তার প্রভাব খুব যে নেতিবাচক হবে তা নয়। একটা ফোন নিয়ে আমরা, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, বলছি যে আমি হাওড়া থেকে বলছি। হ্যাঁ, আমার একটা ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, তো আমি আরেকটা ভ্যাকসিনের ডেট এখনো দেরি আছে। তো বলছি যে আমার কাশিটা না থাকছে, কাশি থাকছে প্রায় 1 সপ্তাহেরও বেশি হয়ে গেল। কাশিটা থাকছে, কাশিটা যাচ্ছে না। আচ্ছা, শুধু কাশি, তার সঙ্গে আর কিছু কোনো উপসর্গ? না, জ্বর কিছু সেরকম না, শুধু কাশিটা, মানে কিছু না হলেও গলাটা মানে খুব খুব করে, মানে কাশিটা থাকছে। আচ্ছা, বেশ। কাশির অনেক কারণ থাকতে পারে, মানে একটা খালি কোভিডের ক্ষেত্রে নয়। আপনাকে প্রথমে দেখতে হবে যে আপনার কোনো অ্যাজমেটিক কিছু আছে কিনা, দ্বিতীয়ত অ্যালার্জিক কিছু আছে কিনা, তৃতীয়ত আমরা অনেক সময় ভুলে যাই গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, সেরকম কিছু আছে কিনা, আর তার সাথে কোনো ওয়ার্ম ইনফেস্টেশন আছে কিনা। তো সেখানে ডাক্তারবাবুর সাথে কথা বলে আলোচনা করে নিন, কিছু পরীক্ষা করিয়ে নিন। পরীক্ষা করলে বিষয়টা স্পষ্ট আসবে। নয়তো অ্যালার্জিক ওষুধ বা কখনো কম দিনের জন্য একটু স্টেরয়েড দিলেও কিন্তু সেখানে সেরে যায়। তো আমার মনে হয় না খুব সিরিয়াস বিষয় আছে। তো এখন ডাক্তারবাবুর সাথে আলোচনা করে দিন, এটাই অনুরোধ করবো। একদম অবশ্যই ডাক্তারবাবুর সাথে একবার আলোচনা করে নিন, যেটা ভীষণভাবে প্রয়োজন, যাতে কেন কাশিটা আপনার হচ্ছে এবং কেন সেটা যাচ্ছে না সেটাও জেনে নেওয়া খুবই দরকার। আর যদি ডাক্তারবাবু কিছু পরামর্শ দেন সেই সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা করা, সেটাও আপনি অবশ্যই করে নেবেন। আজকে আমাদের করোনা সতর্কতামূলক যে বিশেষ অনুষ্ঠান ছিল তার সময় তো শেষ, অনুষ্ঠান আমরা শেষ করব। ডক্টর অরিন্দম বিশ্বাস আমাদের সঙ্গে ছিলেন। ডাক্তারবাবু আপনাকে অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আবার অবশ্যই পরবর্তীতে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজেদেরকে সুরক্ষিত রাখুন। নমস্কার।
বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন। অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস, 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।